দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত, আহত 3 জন ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি। মাইক্রোর মধ্যে ছিল আপনার 7টা লোক, তার মধ্যে ড্রাইভারটা পড়েছিল নিচে, 3টা লোক গাড়ির ভিতরে চাপা পড়েছিল। প্রায় 7 জন ছিল, 7 জনের ভিতর 4 জন মারা গেছে, 2 জন এখানে, 2 জন হাসপাতালে। যশোর শহরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে 3 ভাই বোন আহত, গুরুতর 2 শিশুকে আনা হচ্ছে ঢাকায়। শিক্ষকদের কর্মবিরতিতে কুয়েটে অচলাবস্থা, সংঘর্ষ ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান। ঠাকুরগাঁওয়ে প্রকল্পের ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম, ভূমি অফিস সংস্কার নিয়ে 9/6 অভিযোগ, কারিগরি ত্রুটি দাবি সরকারি কর্মকর্তার। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন 3 জন। সকালে উপজেলার দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস রংপুর যাচ্ছিল, এ সময় বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের চালক আরিফ হোসেন ও দেলোয়ার হোসেন নামের এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে জুলফিকার ও ইমরুল নামের আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে টাঙ্গাইলের ক্ষুদিরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের। গাড়ি চাপাইছিল, ট্রাক এটা চাপাই দিয়েছিল, আর এটার স্পিড অনেক বেশি ছিল। মাইক্রোর মধ্যে ছিল আপনার 7টা লোক, তার মধ্যে ড্রাইভারটা পড়েছিল নিচে, 3টা লোক গাড়ির ভিতরে চাপা পড়েছিল। এলাকার লোক সবাই মিলে ধরে এখান থেকে উদ্ধার করে মাইক্রো ফোন দিয়ে মাইক্রোতে করে পাঠাই দিয়েছি হাসপাতালে। দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে। এ বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন পার্থ সারথী দাস। পার্থ, আহতদের অবস্থা সম্পর্কে জানাবেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাই। মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি, তবে সেইটি প্রক্রিয়া চলছে। এবং এখানে আপনি জানেন যে সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের পশ্চিম 25 মাইল এলাকায় যে 4 জন নিহত হয়েছেন, সেই 4 জনের বাড়ি কিন্তু ঠাকুরগাঁও, এবং সেই পরিবারগুলোতে আসলে শোকের ছায়া নেমে এসেছে। এবং একটি বিষয় বলে রাখি, এই 4 জনের মধ্যে 3 জন সরকারি যে অ্যাকাউন্টস অফিস রয়েছে, এখানে সেই অ্যাকাউন্টস অফিসের 3 জন কর্মকর্তা রয়েছিলেন, এবং একজন ড্রাইভার তিনিও মৃত্যুবরণ করেছিলেন। এবং তাদের পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 25 মাইল এলাকায় এই গাড়িটি পৌঁছালে তারা আসলে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। 25 মাইলে যাওয়ার পরে সরাসরি একটি সিমেন্ট বোঝাই ট্রাক এই মাইক্রোবাসটিকে চাপা দেয়, এবং ঘটনাস্থলে 3 জন মারা যায়, এবং হাসপাতালে নিয়ে আসলে আরো 1 জনের মৃত্যু হয়। আহত হয়েছে 3 জন, 3 জনের মধ্যে 2 জন গুরুতর আহত, তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে, এবং আরেকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তো সর্বশেষ ছিল এটি। ধন্যবাদ আপনাকে। পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে যশোরের 3 ভাই বোন আহত হয়েছে, তারা 3 জনই শিশু। সকালে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে এই এলাকার একটি মাঠে খেলাধুলার সময় খাদিজা খাতুন নামের এক শিশু বলের মতো একটি বস্তু দেখতে পায়। পরে তা কুড়িয়ে এনে অন্য 2 ভাই বোন সজীব ও আয়েশার সাথে খেলা করার সময় সেটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। অবস্থার গুরুতর হওয়ায় খাদিজা ও সজীবকে ঢাকায় আনা হচ্ছে। পুলিশ জানায়, কুড়িয়ে পাওয়া বস্তুটি ককটেল। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে। জাহিদ, শিশুদের
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন এবং ককটেলটির বিষয়ে পুলিশ কি বলছে, সেখানে কিভাবে ককটেল আসতে পারে? ইশরাত, যে গণমাধ্যমে যে প্রচার হচ্ছিল 3 জন যে আহতের বিষয়ে, 3 জন আহত হয়েছিল, তার ভিতরে যে খাদিজা নাম করে সেই মেয়েটি শিশু কিছুক্ষণ আগে মারা গেছে বলে আমরা পুলিশ এবং স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি আর কি। আমি বলে রাখতে চাই যে শিশুটির যে পরিবার, যে বাবা রিক্সা চালক এবং মা হচ্ছে হকারি করতেন আর কি। প্রতিদিনের ন্যায় যে মা এবং বাবা দুজনই কাজে চলে যায়, ফলে বাড়িতে যে এই বাড়িতেই হচ্ছে যে খাদিজাদের বাসাতেই ককটেল 3টি ছিল আর কি। কিছু এখান থেকে বিস্ফোরণে ওরা বলা পরিত্যক্ত অবস্থায় হাত দেওয়ার ফলে এই যে দুর্ঘটনাটি ঘটে আমরা জানতে পেরেছি। এখন আমাদের সাথে রয়েছে পুলিশের তদন্ত কর্মকর্তা কৌতূহলী, তিনি এখন বিষয়টা সর্বশেষ কি অবস্থা আপনাদের? বিষয়টি হচ্ছে, আমরা ঘটনার সংবাদ পেয়ে আমরা আসছি, আমার সিনিয়র উদ্বোধন কর্তৃপক্ষ সহ সেনা সদস্যরা আসছেন, ঘটনাটা পরিদর্শন করছেন। সেনা সদস্যরা একটা টিম, বোম ডিসপোজাল টিম আসতেছে, ওনারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। আর এ বিষয়ে আমরা ঘটনার বিষয়টি খতিয়ে দেখতেছি কোনো সমস্যা আছে কিনা বা কোনো বিষয় পিছনে কিছু আছে কিনা। যেহেতু একটি বাসা বাড়ির ভিতরে ককটেল গুলো পাওয়া গেছে, এখন এগুলো পুলিশ বাড়িটি ঘেরাও করে রেখেছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। পুলিশের যে বোমা ডিসপোজাল টিম আসছে, তারপরে ঘরের ভিতরে আরো কি ককটেল আছে কিনা সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে অর্ধশত পণ্যবাহী ট্রাক। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া 20টি ট্রাক বন্দরে আটকে আছে। এসব ট্রাকে ফলের জুস, বিস্কিট, নুডলস, বর্জ্য তুলা ও সুতা রয়েছে। বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে গার্মেন্টস পণ্যবাহী 29টি ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী 2টি ট্রাক। নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন, এতে কমে আসবে রাজস্ব আয়। কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আজ থেকে প্রশাসনিক কাজ থেকেও বিরত রয়েছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি পালন করছেন উপাচার্যের কার্যালয়ের সামনে। রোববার সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। এর আগে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপরমহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এর জের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। দর্শক, কুয়েটে রয়েছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। প্রবীর, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন এবং সংকট নিরসনে আলোচনার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা এবং সকল রকমের কার্যক্রম তো স্থগিত করা হয়েছে, সেখানকে যে কাজ ব্যাহত হচ্ছে তার প্রভাব কতটুকু পড়ছে? আলোচনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সেটি এখন স্পষ্ট করে বলতে পারেনি শিক্ষকরা। কিছু সময় আগেই শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, তিনি আমাদেরকে বলেছেন যে আজকে পর্যন্ত যেহেতু 12টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া ছিল, এই সময়ের মধ্যে সংকট সমাধান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ গত 18 ফেব্রুয়ারি সহিংস ঘটনায় যারা প্রকৃত দোষী, একই সঙ্গে শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরবেন এবং 7 কর্মদিবসের একটা আলটিমেটাম দেওয়া ছিল। সেটি পার হওয়ার পর গতকাল কিন্তু তারা পুনরায় আবার সভা করেছে, যেটি আজকে 12টা পর্যন্ত আরেকটা সময় দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে তিনি বলেছেন এই বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা হয়নি। শুধু তাই নয়, উপাচার্য মহোদয় কাউকে কিছু না বলে উনি খুলনা ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একজন শিক্ষককে তিনি দায়িত্ব দিয়েছিলেন, সেটিও আসলে সেই শিক্ষক দায়িত্ব নেননি। কিছু সময় আগেও তিনি ব্রিফ করেছেন। অর্থাৎ কুয়েটের যে চলমান সংকট, সেটি আমাদের কাছে মনে হয়েছে আরও বেশি ঘনীভূত হচ্ছেন। উপাচার্য কুয়েট ছেড়ে ঢাকার দিকে রওনা দেওয়া, শিক্ষকরা একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকা, শিক্ষার্থীদের আরেকটা অংশ আন্দোলনে থাকা, বিচার বিভাগীয় তদন্ত কমিটি সহ যে 37 জন শিক্ষার্থী দোষী সাব্যস্ত করে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল তাদের সেটা পরিবর্তন করা, অর্থাৎ এই নানা বিষয়গুলো নিয়ে যে সংকটটা রয়েছে সেই সংকটটা আরও বেশি ঘনীভূত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। তবে
এখানে শিক্ষক যারা বলছে যে অবস্থান কর্মসূচি করছে সেটি আসলে তারা কত সময় পর্যন্ত চালাবেন সেটি আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। তারা বলেছেন যে কিছু সময়ের মধ্যে তারা নিজস্ব আলোচনা করবেন, শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্য যারা রয়েছে সেই আলোচনার মধ্য দিয়ে তারা হয়তো নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। তবে কুয়েটের যে চলমান সংকট রয়েছে ইশরাত, এটি আসলে দ্রুত সময়ের মধ্যে কাটছে এবং শিক্ষার্থীরা তাদের পড়ালেখা। শেরপুরের ঝিনাইগাতি থেকে উজানের ঢলের পানি নেমে গেলেও টানা বৃষ্টিতে বেড়েছে সোমেশ্বরী সহ অন্যান্য নদ নদীর পানি। সকাল থেকেই শেরপুরে মুষলধারে বর্ষণ হচ্ছে। বৃষ্টি এভাবে ঝরতে থাকলে আবার প্লাবনের শঙ্কাও রয়েছে। এর আগে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটির বাঁধ। সোমেশ্বরীর পানিতে তলিয়ে যায় অর্ধশতাধিক বাড়িঘর আর দোকানপাট। পানির তোড়ে ক্ষতি হয়েছে নদী তীরবর্তী সড়কের। ভাঙা বাঁধ ও সড়ক মেরামতের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে তা খুব একটা অগ্রগতি হয়নি। কৃষি অফিস বলছে আগাম সতর্কতার কারণে এরই মধ্যে 95% বোরো ধান ঘরে তুলেছে কৃষকরা, তাই এড়ানো গেছে ব্যাপক ক্ষতি। টানা 2-3 দিনের বৃষ্টিতে নদীতে পানি বাড়তেছে। এখন আমরা ঝুঁকিপূর্ণ এলাকাতে আছি, পানি ঝুঁকিপূর্ণ এলাকা। কোন মুহূর্তে কি হয় বলা যাচ্ছে না। যেভাবে পানি বাড়তেছে আমাদের মানে এই ব্রিজও ডুবে যাবে, রাস্তাও ডুবে যাওয়ার আশঙ্কায় আছি আমরা। ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম, প্রকল্পের কাজেও উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। এ নিয়ে তোলপাড় চলছে ঠাকুরগাঁওয়ে। ইউনিয়ন ভূমি অফিস সংস্কার প্রকল্পের তালিকায় দেখা গেছে রানী শঙ্কৈল ইউএনওর নাম, যদিও এটি কারিগরি ত্রুটি বলে দাবি বর্তমানে পীরগঞ্জে বদলি হওয়ার রকিবুল হাসানের। তদন্ত করে দেখছে জেলা প্রশাসন। তালিকাটি ঠাকুরগাঁয়ের ইউনিয়ন ভূমি অফিস সংস্কার ও বরাদ্দের পরিমাণের। আছে ঠিকাদারদের নাম, সেই তালিকায় মিলল একজন ইউএনওর নামও। 2023-24 অর্থবছরে জেলার 5 উপজেলার 16টি ইউনিয়ন ভূমি অফিস সংস্কার করা হয়। এর মধ্যে রানীশঙ্কলে রয়েছে 2টি, বরাদ্দ প্রায় 10 লাখ টাকা। টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে এসব কাজ বাস্তবায়নের কথা। সেখানে রানীশঙ্কলের ইউএনও রকিবুল হাসানের নাম থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। রাস্তা আমাদের ইউএনও স্যারের মাধ্যমে, এটা উনি ছিল জনাব রাকিবুল ইসলাম। যে এখানটায় এই নতুন বিল্ডিং হওয়ার জন্য এখানটায় গত 1 বছরও কোনো কাজ হয়, রিপেয়ারিং এর কোনো কাজ নেই। বর্তমানে পীরগঞ্জে বদলি হয়েছেন রকিবুল হাসান। জানতে চাই আগের অফিসে ঠিকাদারের তালিকায় তার নাম থাকার রহস্য কি। না, ঠিকাদার তো এমএইচ কর্পোরেশনের মাধ্যমে আরেকটি পদোন্নতি করা হয়। আমার নাম থাকার কোনো প্রশ্নই আসে না, সেটা তো কারিগরি ত্রুটি থাকতে পারে। অন্য উপজেলাগুলোতেও কাজের মান নিয়ে খুশি নন ইউনিয়ন ভূমি অফিসের লোকজন। তারা অনিয়মের নানা অভিযোগ তুলেছেন। ইউএনও অফিস থেকে আমাদের বরাদ্দ ছিল, ওনারাই সবকিছু মেনটেন করছেন। ওনারা মিস্ত্রি থেকে শুরু করে যাবতীয় কাজ যা যা লাগে ওনারাই করছেন। আমাদের এই যে ভূমি অফিসের পশ্চিম পাশের রুমটা খুব ফাটা, ওখানে কখন মনে পড়ে যাবে এরকম আতঙ্ক লাগে, ভয় লাগে। ওয়ালের কাজটা পরে করলেও ঘরের কাজটা আগে করলে হতো, কিন্তু ওয়ালের কাজের সাথে সাথে ঘরের কাজের কথা বলছে যে হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ঠিকাদার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কাজ করার কোনো সুযোগ নেই। স্পেসিফিকেশন অনুযায়ী কোথাও যদি কাজ না হয় তাহলে সেগুলো তদন্ত অন্তে আমি অবশ্যই যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুরো প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় 49 লাখের বেশি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। আশুলিয়ায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। রোববার মধ্যরাতে পুরাতন ইপিজেড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানায় মহাসড়কে পার্কিং করে রাখা লাভবাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন আগুন, তবে ততক্ষণে পুড়ে যায় বাসটির বেশিরভাগ অংশ। থেমে থাকা বাসে আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকেই লাগতে পারে আগুন। গাড়িতে স্টাফ আছিল, স্টাফ কয়লা আনতে গেছে পাম্পে,
পরে স্টাফকে ফোন দিচ্ছি ফিরে গাড়ি তো আগুন করছে, পরে আমি তো করতে পারি গাড়িটা অফ হয়েছে, পরে গাড়িটা লকমক করে তালা মাইরা আমি বলছি তো ফ্রেশ ট্রেশ হয়ে আয় তো 10 মিনিট হইব না, অমনি আমার মা ওখানে ফোন দিয়েছে যে গাড়ি কাগজ লাগছে, আমি ধরো এই যে গাড়ি কাগজ লাগছে। অবশিষ্টাংশ বা অয়েল জ্বালানো গাড়ির ভিতরে যে ড্রাইভারের সাথে কথা বলে আমরা জানছি 15-20 মিনিট আগেই গাড়িটা রেখে এসে গেছে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।